আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার সাথে বিনিদ্র আধার, অনেক সুন্দর নাম, জয়েন করেছেন, সালাম জানিয়েছেন। ইয়াহিয়া ভাই আছেন সবসময় মতো। আব্দুর রহমান ভাই, দেখে ভালো লাগে যে আপনারা সবসময় আমার সাথে থাকেন। তাহসিন জাহান লিজা নিয়মিত কমেন্ট করেন, অনেক ধন্যবাদ। সুমি আক্তার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুমায়রা তাসনিম চলে আসছেন। ক্লিয়ার, ঠিক আছে। ভয়েস শুনতে পাচ্ছি না, ভয়েস শুনতে পাচ্ছেন না, প্লিজ একটু চেক করে দেখবেন। অন্যরা শুনতে পাচ্ছে, তার মানে আপনারা শুনতে পারার কথা। যাই হোক, সালাম জানিয়েছেন অনেকেই। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনাদের সময় ভালো গেছে। আমরা আবার একদিন পর আমরা ক্লাসে জয়েন করছি। আমাদের গত ক্লাসে আমরা বিভিন্ন ভার্বের ভয়েস শিখছিলাম। আজকে আমরা ওই অংশটা শেষ করার চেষ্টা করব। তো আপনারা অনেকেই হোমওয়ার্ক করেছেন, পাঠিয়েছেন ছবি, আমি দেখেছি। অনেকে ভালো করছেন, অনেক, আমি যেটা দেখেছি আপনারা অনেকেই ভালো করছেন। তো আপনারা আপনাদের এই চেষ্টা অব্যাহত রাখবেন। আশা করি যে আপনারা খুব দ্রুত অনেক ভালো কিছু করবেন। আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে জয়েন করার জন্য আপনারা আমার কাছে আপনাদের হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার জন্য আপনারা আমাকে অনেকে লিঙ্ক চেয়েছিলেন। তো আমি আপনাদের হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা আছে সেটা আমি কমেন্টে দিয়ে দিলাম। আপনারা চাইলে ওখানে জয়েন হতে পারেন। ওখানে মোটামুটি আমরা কোনো পিডিএফ শিট দেওয়া হলে আমরা মোটামুটি গ্রুপ এটা নোটিস করি, এটাই। হ্যাঁ, বা ওখানে যদি আপনার কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি করতে পারেন। তো যাই হোক, আমরা শুরু করে দিই তাহলে ক্লাস। আমাদের গত ক্লাসে যে ওয়ার্কশিট ছিল, আমরা প্রথমে সেটা একটু সলিউশন করে নিব। আমি একটু দ্রুত বলে যাব, আপনারা যারা হোমওয়ার্ক করেছেন তারা আমার সাথে একটু মিলিয়ে নেবেন। এরপর আমরা আমাদের বাকি আলোচনা শুরু করব। আমাদের ওয়ার্কশিট 3 ছিল। তো এইটা নিয়ে আপনারা কেউ কেউ কোশ্চেন করেছিলেন যে ওয়ার্কশিট 2 কোথায় গেল। আমি এর আগে ওয়ার্কশিট 1 দিয়েছিলাম, 2 দেইনি। 2 না দেওয়ার কারণ হচ্ছে আপনারা যে 1-এ যেগুলো শিখেছেন সেইটারই একটা অংশ ছিল আমাদের 2, যেটা ওয়ার্কশিট 2। তো ওইটা দিলে আপনাদের একটু অ্যাক্সেস প্র্যাকটিস হয়ে যেত, এই জন্য আসলে দেইনি। কারণ 1টা যারা করেছে আপনারা যেহেতু মোটামুটি পাচ্ছেন, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আর 2 এর দরকার নেই, এই জন্য 2টা দেইনি আপনাদেরকে। তো আমরা 3 থেকে যাচ্ছি। 3-এর মধ্যে আমরা গ্রুপ ভার্বের সলিউশন আমরা এর আগে করে ফেলেছিলাম। গ্রুপ ভার্ব থাকলে আমরা কিভাবে কি করব ওইটা আমাদের করা হয়ে গিয়েছিল। আর গ্রুপ ভার্ব এবং ডাবল অবজেক্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমাদের আগের ক্লাসগুলিতে। আমরা কগনেট ভার্ব থেকে গত ক্লাসে পড়েছিলাম। তো আমি কগনেট ভার্ব থেকে সলিউশনগুলো বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু আমার সাথে একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে? আমাদের প্রথম যেটা আছে নাম্বার 9-এ যে কোশ্চেনটা ছিল, দে ফট আ ব্রেভ ফাইট, এটার আনসার আমাদের লিখতে হবে আ ব্রেভ ফাইট ওয়াজ ফট বাই দেম। লিখতে হবে আ ব্রেভ ফাইট ওয়াজ ফট বাই দেম। নাম্বার 10 হবে আ নাইস ড্রিম ওয়াজ ড্রিমড বাই মি। আ নাইস ড্রিম ওয়াজ ড্রিমড বাই মি। আপনারা যে ড্রিম ভার্বটা রয়েছে, এই ড্রিম ভার্বের আপনারা 2টা পাস্ট ফর্ম আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, ড্রিম ভার্বের 2টা পাস্ট ফর্ম রয়েছে। আপনারা যখন বাক্যগুলো খেয়াল করবেন, আপনারা দেখবেন যে এই ড্রিম ভার্বের 2 রকমভাবে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা যায়। একটা হচ্ছে ড্রিমের পরে ইডি যোগ করে আমরা এটাকে পাস্ট পার্টিসিপল করি, ড্রিমড হয়। আবার অনেকে কেউ ড্রিমড DREMT লেখেন। হ্যাঁ, তবে মনে রাখবেন টিটা কিন্তু আসলে লেখা ঠিক হবে না, ওটা ভুল হবে। আপনারা ইডি দিয়ে অবশ্যই ড্রিমের পাস্ট ফর্মটা ইডি দিয়ে লিখবেন, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন যে আমরা কি করব, ড্রিমের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইডি দিয়ে লিখব, টি দিয়ে নয়। খেয়াল রাখবেন। এরপর আছে যে দ্য প্লেয়ার কট আ গুড ক্যাচ
আনসার লিখবো আ গুড ক্যাচ ওয়াজ কট বাই দ্য প্লেয়ার। আ রেস ওয়াজ রান, রান ভার্বের ভার্ব থ্রি কিন্তু রান নিজেই, হ্যাঁ, রান, র্যান, রান, অর্থাৎ রানের আমাদের যেই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে খেয়াল করার ব্যাপার হচ্ছে পাস্ট ফর্মের সময় আমাদেরকে র্যান লিখতে হবে, ঠিক আছে, কিন্তু পাস্ট পার্টিসিপল লেখার সময় কিন্তু আবার সেটা রান লিখতে মানে রান লিখতে হবে, এবং কাম, খেইম, কাম হয় ঠিক একই রকমভাবে রান, র্যান, রান, ঠিক আছে, খেয়াল রাখবো। তাহলে এ রেস ওয়াজ রান বাই দ্য বয়। 13 আমরা ফ্যাক্টিটিভ ভার্বে বলেছিলাম অতিরিক্ত অবজেক্টটাকে সামনে আনা যাবে না, সেই ক্ষেত্রে আকাশটাকে তো আর আমরা সামনে নিতে পারছি না, সেক্ষেত্রে আমরা লিখছি দ্য বয় ওয়াজ নেমড আকাশ বাই আস। দ্য বয় ওয়াজ নেমড আকাশ বাই আস। 14 আমরা বলবো আই ওয়াজ মেড ক্যাপ্টেন অফ দ্য ক্লাস বাই দ্যাম। এখানে আপনারা একটু ঠিক করে নেবেন, এখানে অ্যাট লেখা ছিল, আসলে এটা অ্যাট হবে না, এটা অফ হবে, হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে এটা একটু ঠিক করে নেন। আমি পরে দেখেছিলাম কিন্তু পিডিএফটা যেহেতু আগে দেওয়া হয়ে গিয়েছিল আর আমি ঠিক করতে পারিনি, আপনারা এই অংশটা একটু ঠিক করে নেবেন। এখানে আসলে অফ হবে, লিখতে হবে আই ওয়াজ মেড ক্যাপ্টেন অফ দ্য ক্লাস বাই দ্যাম। দ্য ডগ ওয়াজ নেম টমি বাই মি। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান অফ দ্য ক্লাব বাই পিপল। 17 আমরা লিখব দ্য লেডি ইজ প্রেজড বাই হারসেলফ। দ্য লেডি ইজ প্রেজড বাই হারসেলফ, অর্থাৎ এখানে লেডি নিজেই নিজের প্রশংসা করছে, বিষয়টা বোঝাচ্ছে, নিজে নিজের ঢোল পিটানো আমরা যেটা বলি আর কি। 18 লিখতে হবে দ্য ম্যান ওয়াজ কিলড বাই হিমসেলফ। দ্য ম্যান ওয়াজ কিলড বাই হিমসেলফ। দ্য গার্ল ইজ ফ্যান্ড, FANNED, দ্য গার্ল ইজ ফ্যান্ড বাই হারসেলফ। 20 হবে হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। এইটা নিয়ে আপনাদের একটু কনফিউশন হতে পারে যে এখানে ওয়াজ কেন বলছি। ভাই একটু খেয়াল রাখবেন, আমরা ভার্বের শিটে পড়েছিলাম যে হার্ট যে ভার্বটা আছে, এই হার্ট ভার্বের 3টা ফর্ম কিন্তু একদম সেম, হার্ট, 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 3টা ফর্ম কি হয়, সেম হয়। তো এখানে সাবজেক্টে পরে যেহেতু হার্ট বসেছে, যদি এই হার্টটা প্রেজেন্ট ইনডিফিনিট হতো, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে কিন্তু এই হার্টের শেষে একটা এস অথবা ইএস এখানে যুক্ত থাকার কথা ছিল, কারণ আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কি করতে হয়, আমাদেরকে ভার্বের পর একটা এস অথবা ইএস আমাদেরকে যুক্ত করতে হয়, কিন্তু এখানে যেহেতু এসটা যুক্ত নেই, সেক্ষেত্রে এটা পাস্ট টেন্সে আছে, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টুতে আছে। এটা কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স এটা নিয়ে ডিটেল আলোচনা করেছিলাম, ঠিক আছে, আমি আশা করছি আপনাদের মনে আছে। তো যেহেতু এটা পাস্টে আছে, সেই কারণে আমরা এমএজআর দিয়ে এটাকে প্যাসিভ করতে পারবো না, আমরা কি করব, ওয়াজ ওয়ার্ড দিয়ে করবো। যেমন লিখছি হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ, সে নিজে নিজেকে আঘাত করেছিল, ঠিক আছে, হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ, সে নিজেই নিজের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। এরপর চলে যাচ্ছি কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্বের আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যেই কোয়েশ্চেনগুলো ছিল আপনাদের সেখানে বলেছিলাম যে এগুলোকে আমরা ঠিক দুইভাবে প্যাসিভ করতে পারি, দুইটা ওয়ে আপনাদের শিখিয়েছিলাম এবং বলেছিলাম আপনারা দুইটা ওয়েতেই আপনারা এটাকে চর্চা করবেন, ফাঁকি দেওয়া যাবে না, ঠিক আছে। তো অনেকেই করেছেন, দেখেছি দুইভাবেই করেছেন, চেষ্টা করেছেন আপনারা, অধিকাংশেরই হয়েছে, টুকটাক একটু সমস্যা ছাড়া। তো 21-এর আনসার আমরা লিখব দ্য রোজ ইজ স্মেলড সুইট। দ্য রোজ ইজ স্মেলড সুইট, এটাকে হোয়েন দিয়ে যদি আমরা করি তখন লিখতে হবে দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। হ্যাঁ, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। নাম্বার 22 হবে লেমন ইজ টেস্টেড সর। লেমন ইজ টেস্টেড সর, অথবা দ্য লেমন ইজ সর হোয়েন ইট ইজ টেস্টেড, দুইভাবে লেখা যাবে। 23 বলতে হবে দ্য মুন ইজ লুকড বিউটিফুল। দ্য মুন ইজ লুকড বিউটিফুল, অথবা the moon is beautiful when it is looked. When it is looked. The bed is felt soft. The bed is felt soft, অথবা the bed is soft when it is felt. When it is felt. Rice is sold cheap, অথবা the rice is cheap when it is sold. When it is sold. The books are read well.
খেয়াল করতে হবে, দেখেন বুকসটা প্লুরাল আছে, আমরা এই জন্য বলছি দ্য বুকস আর রিড ওয়েল। 26 দ্য বুকস আর রিড ওয়েল। আপনি যদি এটাকে হোয়েন দিয়ে লিখেন তখন লিখতে হবে দ্য বুকস আর ওয়েল হোয়েন দে আর রিড। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা এর আগের সবগুলোতে ইট ব্যবহার করেছিলাম, যে হোয়েন ইট ইজ সোল্ড এরকম বলেছিলাম, কারণ সাবজেক্টগুলো সিঙ্গুলার ছিল। কিন্তু যখন আমার সাবজেক্টটা প্লুরাল, এখানে বুকস যখন প্লুরাল হয়ে গেছে তখন কিন্তু হোয়েনের পরে আমাদেরকে দে লিখতে হবে। এটা অনেকেই ভুল করেছেন, আপনি একটু ঠিক করে নেবেন। দ্য বুকস আর ওয়েল হোয়েন দে আর রিড। বইগুলো তখনই ভালো যখন এগুলি পড়া হয়, ঠিক আছে? যখনই পড়া হয় ওই পড়ার সময় মনে হয় যে হ্যাঁ এই বইগুলো তো ভালো, ঠিক আছে? তো এই কারণে আমাদেরকে এই হোয়েন দিয়ে এইভাবে বলতে হচ্ছে। 27 পটেটো ইজ সোল্ড চিপ। পটেটো ইজ সোল্ড চিপ, অথবা পটেটো ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। হোয়েন ইট ইজ সোল্ড। এরপর আছে দ্য ফ্লাওয়ার ওয়াজ স্মেল সুইট। এখানে স্মেলটা পাস্ট ফর্মে আছে, এই জন্য আমরা ওয়াজ ওয়ার দিয়ে লিখছি। আমরা বলবো দ্য ফ্লাওয়ার ওয়াজ স্মেল সুইট, অথবা দ্য ফ্লাওয়ার ওয়াজ সুইট হোয়েন ইট ওয়াজ স্মেলড। দ্য ফ্লাওয়ার ওয়াজ সুইট হোয়েন ইট ওয়াজ স্মেলড। 29 দ্য গার্ডেন ইজ লুকড ভেরি নাইস। দ্য গার্ডেন ইজ লুকড ভেরি নাইস, অথবা the garden is very nice when it is looked. When it is looked. The juice is tasted bitter. The juice is tasted bitter, অথবা the juice is bitter when it is tasted. When it is tasted. 31 the magazine is, আচ্ছা এখানে ম্যাগাজিন ইজ লেখা যাবে না, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ম্যাগাজিনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং রিডের সাথে কিন্তু অ্যাজ বাই ইয়েস নেই, তার মানে এখানে রিডটাও পাস্ট ফর্মে আছে। সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে দ্য ম্যাগাজিন ওয়াজ রিড ওয়েল। দ্য ম্যাগাজিন ওয়াজ রিড ওয়েল, অথবা দ্য ম্যাগাজিন ওয়াজ ওয়েল হোয়েন ইট ওয়াজ রিড। হোয়েন ইট ওয়াজ রিড। দ্য সোফা ইজ ফেল্ট হার্ড। দ্য সোফা ইজ ফেল্ট হার্ড, অথবা the sofa is hard when it is felt. When it is felt. 33 it is looked ugly. It is looked ugly, অথবা it is ugly when it is looked. It is ugly when it is looked. 34 the pen is written well. The pen is written well, অথবা the pen is well when it is written. When it is written. এরপর কন্টিনিউয়াসের ব্যাপারটা আলোচনা করেছিলাম আপনাদের, বলেছিলাম যে যেগুলো কোয়াসি প্যাসিভ কন্টিনিউয়াস টেন্সে থাকবে সেগুলোকে শুধু একইভাবে আমরা চেঞ্জ করতে পারবো বিং এবং ভার্ব ফ্রি ব্যবহার করে। সেই ক্ষেত্রে আমরা আনসার বলবো দ্য বুকস আর বিং প্রিন্টেড। দ্য বুকস আর বিং প্রিন্টেড। The cow is being milked. M-I-L-K-E-D, milk. দেখেন আমরা সবসময় মিল্ককে জানি যে মিল্ক হচ্ছে একটা নাউন, কিন্তু এই সেন্টেন্সে কিন্তু মিল্ক একটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাঁ, পার্টস অফ স্পিচে যখন আমরা যাব তখন আমরা এগুলো বুঝবো যে একই শব্দ ইংলিশে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ করা যেতে পারে একটা সেন্টেন্সে। হ্যাঁ, আমরা কমনলি অনেক সময় মনে করি যে ওয়াটার সবসময় এটা নাউন, মিল্ক সবসময়ই নাউন, কিন্তু বিষয়টা একদমই এরকম না। আমরা বলি পার্ট অফ স্পিচ, দ্যাট মিনস when we use some word in a sentence then we can identify the part of speech of the word. কিন্তু যখন আমরা কোনো ওয়ার্ডকে কোনো বাক্যে ব্যবহার করি না, কোনো বাক্যে ব্যবহার করছি না, বলি না, সেটা দিয়ে কোনো বাক্য গঠন করছি না, তখন এক্স্যাক্টলি ওই শব্দটার পার্ট অফ স্পিচ বলা যায় না। পার্ট অফ স্পিচ বলতে গেলে আপনাকে অবশ্যই সেন্টেন্স থাকতে হবে। আপনাকে যদি কেউ বলে আচ্ছা বলো তো ওয়াটার কি নাউন নাকি অন্য কিছু, আপনাকে বলতে হবে ভাই তুমি প্রথমে আমাকে একটা সেন্টেন্স বলো, এরপর আমি বলছি এটা পার্ট অফ স্পিচ কোনটা। কিন্তু যদি তুমি সেন্টেন্স না বলো আমি বলতে পারবো না, কারণ তুমি এটা দিয়ে কোনো বাক্য গঠন করনি, তার মানে দিস ওয়ার্ড ইজ নট আ পার্ট অফ এনি সেন্টেন্স, দ্যাটস ওয়াই আই ক্যান নট আইডেন্টিফাই হোয়াট দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড ইজ। সিম্পলি হ্যাঁ, ওই শব্দটা কোন পার্ট অফ স্পিচে আছে এটা আপনাকে তখনই আপনি বুঝতে পারবেন যখন এটা বাক্যে ব্যবহার করা
হবে, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে আমরা আরো পার্ট অফ স্পিচের টপিকে আমরা অনেক কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আপাতত এই বিষয়টা মাথায় রাখবেন, কারণ মাঝে মধ্যে আমরা এমন কিছু সেন্টেন্স পাবো, তো তখন যদি আপনারা আবার কনফিউজড হয়ে যান, এই জন্য বিষয়টা একটু বলে দিলাম এখানে যেহেতু বিষয়টা আছে। তাহলে আনসার হচ্ছে দ্য খাউ ইজ বিং মিল্কড। 38 হবে দ্য ফ্লাওয়ার্স আর বিং স্মেলড। দ্য ফ্লাওয়ার্স আর বিং স্মেলড। 39 দ্য হাউস ইজ বিং বিল্ড। দ্য হাউস ইজ বিং বিল্ড। তো এই পর্যন্তই আমাদের গত ক্লাসে আলোচনার ব্যাপার ছিল। আমরা গত ক্লাসে এই 39 পর্যন্ত আলোচনা করেছি। আপনাদের এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা একটু আমাকে দ্রুত লিখে ফেলবেন। যদি এর মধ্যে আপনাদের কোনো বিষয় বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয় আমি দ্রুত বুঝিয়ে দিব। আরিফুল ইসলাম ভাই বলেছেন খুবই ভালো লাগে আমার ক্লাস। অনেক ধন্যবাদ ভাই, আপনাদের সাথেও ক্লাস কন্টিনিউ করতে পেরে আমারও ভালো লাগছে। আপনাদের অনেক ভালো ফিডব্যাক পেয়েছি। আপনাদের এই কমেন্টে আমি অনেক উৎসাহিত হয়েছি যে এক্স্যাক্টলি আমি হয়তো বা কিছু মানুষের উপকার করতে পারছি। কতদিন বাঁচবো জানি না, কিন্তু আপনাদের যে একটু কাজে আসতে পারছি এটা আসলে আমার কাছে অনেক বড় পাওয়া। হ্যাঁ, যা শিখেছি এগুলো আপনাদের মধ্যে বিতরণ করার মাধ্যমে যদি আপনাদের লাইফে কোনো পরিবর্তন আসে, আপনি যদি একটু এগুতে পারেন, আমার মনে হয় জীবনে এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। এবং টিচার হিসাবে আসলে এর চেয়ে বড় আনন্দের কিছু নাই। আমি আসলে কি পেয়েছি, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আমার কি গেইন এসেছে, কি হয়েছে কি হয়নি, ওগুলোর চেয়ে আমার আনন্দ ভালো লাগার ব্যাপার হচ্ছে আপনাদের উপকার হচ্ছে। এটা আমার ভালো লাগে ভাই, জানাবেন মাঝে মধ্যে আপনাদের কেমন লাগে। হ্যাঁ, নেহা আপু SBS নাই, খুবই ভালো, আপনি ধরতে পেরেছেন একদম। রিপা আক্তার ওয়ালাইকুম আসসালাম, আজকে একটু লেট করে জয়েন করেছেন। রফিকুল ইসলাম ভাই অনেকদিন পর মনে হয় দেখতে পাচ্ছি আপনাকে, ছিলেন না মাঝখানে মনে হয় কয়েকদিন। রুবেল ভাই বলেছেন স্যার গ্রামারে 2টি কোর্স করেছিলাম কিন্তু শিখার তৃপ্তি পাইনি, আপনার ক্লাস থেকে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। রিয়াদ, ধন্যবাদ রিয়াদ ভাইকে আপনার মতো একজন শিক্ষক উপহার দেওয়ার জন্য। অবশ্যই ভাই, রিয়াদ ভাই আসলে আপনি জানেন যে রিয়াদ ভাই এমন একটা মানুষ যে তিনি কখনো অর্থের কাছে বিক্রি হন না। তিনি কখনোই মানে এত লোভ করেন না। তিনি আপনাদের যে আস্থা তার উপরে, সে আস্থা সবসময় উনি মূল্যায়নটা করতে চান, সবসময় এই বিশ্বাস আস্থাটা উনি রাখতে চান। তো তিনি সবসময় আপনাদের জন্য ভালো কিছুর চেষ্টা করেন, ভালো কিছু করেন। উনি এই কোর্সটা লঞ্চ করার আগে উনি অনেক কনফিউজ ছিলেন যে আমি আসলে কোর্সটা রান করতে পারবো কিনা, এবার ফ্রিতে দিতে চাচ্ছি। আপনাদের নিয়ে অনেক ভেবেছেন ভাই, অনেক ভেবেছেন, আমার সাথে অনেক কথা বলেই কিন্তু শেষ পর্যন্ত এই কোর্সের আয়োজন করা হয়েছে। তো রিয়াদ ভাই সবসময় আপনাদের কল্যাণের কথা ভাবেন এবং উনি অনেক কিছু চিন্তা ভাবনা করার পরেও আমাকে এই আপনাদের সাথে ক্লাসগুলো নেওয়ার সুযোগ দিয়েছেন ওনার এই মানে ধীরে ধীরে তৈরি করা গ্রুপে। তো আমি তার প্রতি কৃতজ্ঞ অবশ্যই যে তিনি এই সুযোগটা করে দিয়েছেন, আপনাদের সাথে আমার একটা পরিচিত হওয়ার একটা সুযোগ হয়েছে। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে আমরা অবশ্যই রিয়াদ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। রিয়াদ ভাই যেমন আমাকে সুযোগ করে দিয়ে, সেই সাথে উনি ম্যাথ নিয়ে অনেক কাজ করছেন, অনেকেই উপকৃত হয়েছেন। তো সবাই আমরা রিয়াদ ভাইয়ের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। হ্যাঁ, রাজু ভাই আছেন, নেহা আপু আচ্ছা, বথ নাউন অ্যান্ড ভার্ব ওকে, কোনো সমস্যা নাই স্যার, আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারছি সহজভাবে ইনশাল্লাহ। ভাই আমি আপনাদের মনে কোনো কনফিউশন রাখবো না, যা পড়াবো আপনি বুঝেই পড়তে পারবেন যে কিভাবে কি হয়েছে। আচ্ছা, নাজিন চৌধুরী বলেছেন হি মেড আস ওয়ার্ক। স্যার এইটার প্যাসিভটা কি হবে? এটার প্যাসিভটা সহজ আপু, উই ওয়ার মেড টু ওয়ার্ক বাই হিম। হ্যাঁ, ওখানে যখন আপনাকে যখন এইভাবে বাক্যে আরেকটা ভার্ব দিয়ে দিবে, এই ভার্বগুলোর একটা নাম আছে, এগুলোকে কোয়াজিটিভ ভার্ব বলা হয়। তো এই ভার্বগুলো থাকলে আপনাকে প্যাসিভ করার সময় শুধুমাত্র আপনাকে টুটা ওখানে যুক্ত করে দিতে হবে। ভার্বের আগে আপনাকে টুটা ওখানে যুক্ত করে দিতে হবে। আপনাকে লিখতে হবে উই ওয়ার মেড টু ওয়ার্ক বাই হিম। উই ওয়ার মেড টু ওয়ার্ক বাই হিম। উই দুইটা ভার্ব পাশাপাশি বসতে পারে না, মেড ওয়ার্ক দুইটা পাশাপাশি বসতে পারবে না, এই কারণে ওখানে একটা টু দিয়ে আমাদের প্যাসিভ করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আমরা সামনে এগুলো নিয়ে আলোচনা করবো আপু। আমি বেসিক জিনিসগুলো শেষ করি, আমি এগুলো নিয়ে কথা বলবো। প্রিভিয়াস কোশ্চেনে যখন আলোচনা আসবো ইনশাল্লাহ এগুলো আপনারা পেয়ে যাবেন। তো ঠিক আছে, আমার মনে হয় আপনাদের আর কোনো কোশ্চেন নাই, আপনাদের কোনো আর কমেন্টে আমি কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তার মানে
আপনারা বিষয়গুলো ধরতে পেরেছেন। তো আমরা চলে যাব আমাদের যে পরবর্তী আলোচনা, আজকে আমি সেই আলোচনায় চলে যাব। আপনাদের একটু সময় নিচ্ছি, একটা ফাইল ওপেন করে নিচ্ছি আপনাদের জন্য। ঠিক আছে, আমরা গত ক্লাসে যে অংশটাতে ছিলাম তারপর থেকে আমরা শুরু করি। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভে যেই কোয়াসি প্যাসিভ ভার্বের প্রেজেন্ট পারফেক্টে যে বাক্যগুলো থাকে, কোয়াসি প্যাসিভের প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আপনাদেরকে বাক্য দিতে পারে। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টেরও বাক্য দিয়ে বলতে পারে এটাকে প্যাসিভ করার জন্য। এই ধরনের কোশ্চেনগুলো অনেক পরীক্ষাতে কিন্তু এসে থাকে। ঠিক আছে, যেমন ধরেন আমি বলতে পারি যে রাইস হ্যাজ বিন সোল্ড চিপ। বাক্যটা খেয়াল করবেন যে এই সেন্টেন্সটা যে রয়েছে, এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে কিভাবে? এখানে সাবজেক্ট আছে এবং এখানে, আচ্ছা সরি, এখানে বিনটা হবে না। দ্য রাইস হ্যাজ সোল্ড চিপ। প্রেজেন্ট পারফেক্টে করতে গেলে আমরা জানি সাবজেক্টের পরে হ্যাজ থাকে এবং তারপরে ভার্ব থ্রি থাকে। তো এখানে হ্যাজ প্লাস ভার্ব থ্রি আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে এটাকে ভয়েস কিভাবে করতে হয় আমরা কিন্তু আগে শিখেছি যে কোনো বাক্যে যখন আগে থেকে ভার্ব থ্রি দেওয়া থাকে, যে আগে থেকে ভার্ব থ্রি দেওয়া আছে, তখন আমাদের নিজে থেকে একটা বিন ব্যবহার করতে হয়। হ্যাঁ, আমাদেরকে একটা কি ব্যবহার করতে হবে? আমাদেরকে একটা বিন বাক্যে ব্যবহার করতে হবে। তো এই সেন্টেন্সটাতে যেহেতু আমাদের এখানে যেহেতু ভার্ব থ্রি দেওয়া আছে, তো আমরা বিন ব্যবহার করে বাক্যটাকে প্যাসিভ করে ফেলবো। তাহলে আমরা আনসারটা লিখবো এইভাবে যে রাইস হ্যাজ বিন সোল্ড চিপ। রাইস হ্যাজ বিন সোল্ড চিপ। কেন এরকমভাবে লিখলাম? আমরা বলেছি যে কোয়াসি প্যাসিভে তো আমাদের কোনো অবজেক্ট থাকে না, ওটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। তো যেহেতু অবজেক্ট থাকে না, ওইটাকে তো আর সামনে আনার কোনো ওয়ে নাই। তো যেহেতু ওইটা সামনে আনার ওয়ে নাই, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে শুধুমাত্র বাক্যে বি ভার্ব এবং ভার্ব থ্রি দিলেই বাক্যটা প্যাসিভ হবে। তো সেই কারণে আমরা কি করছি, আমরা এখানে ওই হ্যাজের পরে বিন ব্যবহার করেছি, আর তারপর হচ্ছে সোল্ড ভার্ব থ্রি দেওয়াই ছিল সেটা লিখে দিয়েছি, বি ভার্ব প্লাস ভার্ব থ্রি হয়েছে এবং বাক্যটা প্যাসিভ হয়েছে। ঠিক আছে, সহজ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই বাক্যটাকে আমরা ওই হোয়েন দিয়েও লিখতে পারি। আমরা চাইলে লিখতে পারি দ্য রাইস হ্যাজ বিন চিপ হোয়েন ইট হ্যাজ বিন সোল্ড। আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। কিভাবে লিখলাম? দ্য রাইস হ্যাজ বিন, এই অংশটা তো কমন, তাই না? দ্য রাইস হ্যাজ বিনটা আগে লিখে ফেলেছি, দেখেন দ্য রাইস হ্যাজ বিন চিপ, এবং তারপরে যে কমপ্লিমেন্টটা ছিল সেটা লিখে ফেলেছি, দ্য রাইস হ্যাজ বিন চিপ হোয়েন, তারপরে এর রাইসের পরিবর্তে লিখেছি ইট, আর এখানে হ্যাজ বিন ছিল, আবার সেই হ্যাজ বিন লিখেছি, দ্য রাইস হ্যাজ বিন চিপ হোয়েন ইট হ্যাজ বিন, আর সোল্ড থেকে ভার্ব থ্রি সোল্ড লিখেছি। চাইলে এইভাবে আমরা লিখতে পারি, রাইস হ্যাজ বিন চিপ হোয়েন ইট হ্যাজ বিন সোল্ড। এইটা আপনারা মাথায় রাখেন, বাট এই ধরনের প্রেজেন্ট পারফেক্ট থেকে নর্মালি এরকমের কোশ্চেনের আনসার করতে হয় না অধিকাংশ ক্ষেত্রে। দ্য রাইস হ্যাজ বিন সোল্ড চিপ এইটাকেই পরীক্ষাতে বেশি আসতে দেখা যায়, বাট এইটা আপনারা একটু মাথায় রাখবেন যে এইভাবে চাইলেও কিন্তু আমি লিখতে পারি। হ্যাঁ, এটা নিয়ে আবার যেন আমরা পরবর্তীতে কনফিউজড হয়ে না যাই। ঠিক আছে, এইভাবেও চাইলে লিখতে পারবো। সেক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে এখানে হ্যাজ বিন আছে, এখানে হ্যাজ বিন আসবে, এই পাশেও হ্যাজ বিন আসবে, আর ওই যে আমাদের যে কমপ্লিমেন্টটা ছিল সেই কমপ্লিমেন্টটা আগে আসবে, আর যেই ভার্বটা ছিল সেটা পরে আসবে। এই বিষয়টা একটু মাথায় রাখলে আশা করছি এটা নিয়ে আপনাদের তেমন কোনো সমস্যায় পড়তে হবে না। ঠিক আছে, তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন।
এইবার আমি চলে যাব একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনে। ভাই আমরা এখন পর্যন্ত যতগুলো সেন্টেন্স আমরা ভয়েস করেছি, এই কোনো সেন্টেন্সেই কিন্তু নেগেটিভ ছিল না, নট বা নেইবার ছিল না, কোনোটা সেন্টেন্সেই নট নেইবার ছিল না। আমরা সবগুলো বাক্য করে আসছি অ্যাফার্মেটিভ। কিন্তু যদি বাক্যটা নেগেটিভ হয় তখন আপনি কিভাবে প্যাসিভ করবেন? নেগেটিভ দেয়া থাকলেও তো আপনাকে অনেক সময় আপনাকে কনফিউজড হয়ে যেতে হবে। হ্যাঁ, তো যদি আপনার নেগেটিভ থাকে সেই ক্ষেত্রে আপনাকে আসলে খুব বেশি কোনো কষ্ট করতে হবে না। এটার জন্য অনেক রুল আপনাকে হয়তো বা অনেক টিচার পড়াবে, বাট এক্স্যাক্টলি এখানে কোনো রুল নাই। সিম্পলি জাস্ট একটা চিন্তা আপনার মাথায় ঢুকিয়ে নিলে এই বিষয়টা ক্লোজ হয়ে যায়। কেমন ব্যাপারটা আমি একটু আপনাদের ক্লিয়ার করি। হ্যাঁ, আমি আপনাদেরকে একদম শুরুর দিকে আপনাদেরকে আমি কনভার্সন পড়িয়েছিলাম। আপনাদের হয়তো বা মনে আছে যে শুরুর দিকে আমাদের যে সেন্টেন্স ছিল, আমরা সেই সেন্টেন্সগুলোতে আমরা কিভাবে কনভার্সনগুলি করতে হয় বলতে আমরা ওখানে শিখেছিলাম যে কোনো একটা সেন্টেন্সে যদি নট না থাকে আমরা নটটা কিভাবে যুক্ত করব। সেখানে আমরা শিখেছিলাম যে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে, অনেকগুলো অক্সিলারি ভার্ব থাকলে ঠিক প্রথম অক্সিলারি ভার্বের পরে নটটা বসাতে হবে। এরপর আমরা শিখেছিলাম যে যদি অক্সিলারি ভার্ব বাক্যে না থাকে, হেল্পিং ভার্বের অ্যাবসেন্টে যদি অ্যাবসেন্ট থাকে তখন আমাদের সেখানে কি করতে হবে? আমাদের সেখানে অবশ্যই আমাদেরকে ওখানে ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। এবং সেখানে আমরা বলেছিলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু ব্যবহার করব, পাস্ট ফর্ম থাকলে ডিড ব্যবহার করব, পাস্ট পার্টি আর হচ্ছে ভার্বের সাথে অ্যাজ বিএস থাকলে আমরা ডাজ ব্যবহার করব। তো ওই যে অংশটুকু, এইটা আপনার ইংলিশ যতদিন পড়তে থাকবেন কাজে লাগবে। ভয়েস করেন, ট্রান্সফরমেশন করেন, যেখানেই যান ওইটা আপনার পিছু ছাড়বে না, লাগবে। তো ভয়েসে ওইটার একটু আলোচনা আছে। তো এখানে আসলে আপনি চিন্তাটা করবেন কিভাবে, আমি সেই বিষয়টা জাস্ট আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি যে এইরকম সেন্টেন্স যদি আমাদের আসে আমরা কিভাবে বাক্যটাকে সলভ করব। ধরেন অ্যাক্টিভ টু প্যাসিভ নেগেটিভ সেন্টেন্স, যখন কোনো বাক্যে নেগেটিভ থাকে তখন আসলে আমরা কিভাবে সেই বাক্যটা নিয়ে চিন্তা করব। ভাই আপনাকে যদি এখন আমি লিখি যে উই ডু দ্য ওয়ার্ক, এইটার প্যাসিভ কি হবে? যদি আপনাকে বলি উই ডু দ্য ওয়ার্ক, এইটার প্যাসিভ কি হবে? আপনারা সবাই পারবেন, আপনারা সবাই লিখে দেবেন দ্য ওয়ার্ক ইজ ডান বাই আস, আপনারা এইরকম লিখবেন। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে যদি আপনাকে দিয়ে দেয়া হয় উই ডু নট ডু দ্য ওয়ার্ক, এখানে যদি আপনাকে এরকম একটা নেগেটিভ নট দিয়ে দেওয়া হয় উই ডু নট ডু দ্য ওয়ার্ক, ডু কেন আসছে? ওই বলেছিলাম নট একা একা বসতে পারে না, নটের জন্য একটা অক্সিলারি ভার্ব দরকার হয়, এই জন্য আমরা এখানে ডুটা দিয়েছি। তো আপনাকে যদি এরকম একটা কোশ্চেন দেয় যে উই ডু নট ডু দ্য ওয়ার্ক, এইটার আনসার লেখার সময় আপনারা অনেকেই কনফিউজড হয়ে যান। কিন্তু বিশ্বাস করেন কনফিউজড হওয়ার কিছু নাই। প্রথম কথা, আমি প্রথম যে কথাটা আপনাদের বলতে চাই একদম সহজ করে, সেটা হচ্ছে আপনি যদি দেখেন কোনো সেন্টেন্সের মধ্যে নট আছে, আপনি যদি দেখেন যে কোনো সেন্টেন্সে নট দেয়া আছে, আচ্ছা বোর্ড দেখা যাচ্ছে না ভাই, সরি, আচ্ছা এখন আশা করছি দেখা যাচ্ছে। আমি যে সেন্টেন্সটা লিখেছি উই ডু নট ডু দ্য ওয়ার্ক, এখানে দেখতে পাচ্ছেন যে এই বাক্যে কিন্তু ডু নট আছে। আপনারা মাথার মধ্যে আজকে থেকে একটা জিনিস সেট করে নেন যে যখন আপনাকে কোনো সেন্টেন্স দিয়ে বলবে এটাকে প্যাসিভ করো এবং সেই সেন্টেন্স যদি নট থাকে, আপনার প্রথম কাজ হবে নট ওই বাক্য থেকে বাদ দিয়ে দেওয়া। আপনি ওই বাক্যের নট নিয়ে চিন্তাই করবেন না। আপনি মনে করেন ওই বাক্যের নট নাই। যেমন আমাকে যদি বাক্যটা কেউ প্যাসিভ করতে দেয় আমি কি করব জানেন? আমি বলবো যে ভাই এই বাক্যে কোনো নট নাই, বাক্যটা হচ্ছে এমন উই ডু দ্য ওয়ার্ক, এইটাই হচ্ছে আমার সেন্টেন্স, এই বাক্যে কোনো নট নাই। আমি ধরে নেব এই বাক্যে কোনো নট নাই, কারণ প্যাসিভ করার ক্ষেত্রে নটের কিন্তু কোনো প্রভাব নাই ভাই, এই নটের কোনো কাজ নাই এই সেন্টেন্সের মধ্যে। এই নটটাকে যখন আমি বাদ দিয়ে দিব তখন এই যে ডুকে আমি হায়ার করে নিয়ে আসছিলাম, এই নটটাকে বাক্যে যেহেতু অক্সিলারি ভার্ব ছাড়া দেয়া যায় না, এই ডুটাকে কিন্তু বাক্যে নিয়ে আসছিলাম নটের জন্য। তো আমি যেহেতু নটটাকে বাদ দিয়ে দিচ্ছি, এই ডুটাও বাদ, এই ডু এর কোনো দরকার নাই। তাহলে আমার সেন্টেন্সটা শুধু মানে রয়ে গেল উই ডু দ্য ওয়ার্ক। এখন এই বাক্যটাকে যদি আমি প্যাসিভ করি, দেখেন বাক্যটার প্যাসিভ হচ্ছে দ্য ওয়ার্ক ইজ ডান বাই আস, দ্য ওয়ার্ক ইজ ডান বাই আস। সিম্পলি এটার আনসার হয়ে গেল
যে দ্য ওয়ার্ক ইজ ডান বাই আস। এইবার দেখেন এই বাক্যটা যখন প্যাসিভ হয়ে গেল, এই বাক্যে কিন্তু একটা অক্সিলারি ভার্ব চলে আসছে। আপনারা দেখেছেন যে আমরা যতগুলো এই পর্যন্ত আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করেছি, প্রতিটি সেন্টেন্সের মধ্যেই আমরা কোনো না কোনো একটা অক্সিলারি ভার্ব কিন্তু ব্যবহার করেছি। বি ভার্বটা আমাদের একটা দিতেই হয়, প্যাসিভ করার জন্য আমাকে একটা বি ভার্ব বাক্যে ব্যবহার করতেই হয়। আবার কিছু কিছু বাক্যে আগে থেকেই অক্সিলারি ভার্ব থাকে, ঠিক আছে? তো আপনার কিন্তু অক্সিলারি ভার্বের কোনো সমস্যা হবে না যখন আপনি প্যাসিভ করে ফেলছেন। প্যাসিভ করার পরে মাস্ট বি, ওখানে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব থাকবে। তো অক্সিলারি ভার্ব থাকলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ওইটাই যে যখন কোনো বাক্যে অক্সিলারি ভার্ব আছে, আমি সুন্দর করে সেই অক্সিলারি ভার্বের পরে নটটা বসিয়ে দিতে পারবো। আমাকে ওখানে ডু ডাজ ডিড আর কিছু নিয়ে চিন্তা করার দরকার নাই। তো এই যে এই বাক্যে ইজ আছে, আপনি কি করবেন? শেষে শুরুতে ইজের পরে নটটা বসিয়ে দিবেন। দ্য ওয়ার্ক ইজ নট ডান বাই আস, দ্য ওয়ার্ক ইজ নট ডান বাই আস। অর্থাৎ আপনি বাক্য থেকে নটের চিন্তা বাদ দিয়ে আপনি বাক্যটাকে প্যাসিভ করবেন। করার পরে যে নটটা থাকবে সেই নটটাকে শুধুমাত্র ওই অক্সিলারি ভার্বের পরে সেটাকে আপনি বসিয়ে দেবেন। ধরুন আমি আরেকটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পল যত বেশি দেখা যায় ভালো হয়। ধরেন আপনাকে যদি একটু বড় সেন্টেন্স লিখি, এটা যদি বড় সেন্টেন্স লিখি, যেমন দে উইল হ্যাভ বিন প্লেয়িং ভিডিও গেম। ধরুন আমি লিখলাম দে উইল হ্যাভ বিন প্লেয়িং ভিডিও গেমস, তারা ভিডিও গেমস খেলতে থাকবে। একটা বড় সেন্টেন্স, অনেকগুলো ওয়ার্ড আছে। এই বাক্যটাতে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং এখানে উইল হ্যাভ বিন এই তিনটা হচ্ছে আমাদের এখানে অক্সিলারি ভার্ব, প্লেইংটা হচ্ছে আমাদের বাক্যের মেইন ভার্ব, এবং ভিডিও গেমস এটা হচ্ছে আমাদের বাক্যের অবজেক্ট। খেয়াল করতে হবে এটা হচ্ছে আমাদের বাক্যের অবজেক্ট। এই বাক্যটাকে যদি আমরা এখন প্যাসিভ করতে যাই, এখানে একটা নট দিয়ে দিলাম, ধরে নিলাম এই বাক্যটার মধ্যে নট আছে। তো আপনার প্রথম কাজ হবে কি? এই নট নিয়ে চিন্তা না করা, আপনি নটের কথা বাদ দেন। যদি নটের কথা আপনি বাদ দেন, নটের কথা বাদ দিয়ে দিলে আপনার বাক্যটা হবে এমন যে এই বাক্যটার মধ্যে নট নাই। বাক্যটা হচ্ছে শুধুমাত্র এইটা যে দে উইল হ্যাভ বিন প্লেয়িং ভিডিও গেমস, এটা হচ্ছে আমার সেন্টেন্সটা হবে। এবার এটাকে আমি প্যাসিভ করি। আমার এটা প্যাসিভ করলে আমাকে লিখতে হবে ভিডিও গেমস উইল হ্যাভ বিন, এবং তারপরে এই যে আমাদের আইএনজি আছে, আইএনজির জন্য বলেছিলাম আমাদেরকে একটা বিং ব্যবহার করতে হবে। এরপরে ভার্ব থ্রি দিতে হবে বাই, দিয়ে থেকে কি হচ্ছে? দিয়ে থেকে হচ্ছে দ্যাম। ভিডিও গেমস উইল হ্যাভ বিন বিং প্লেইড বাই দ্যাম, ঠিক আছে? এই যে বাক্যটা ভিডিও গেমস উইল হ্যাভ বিন বিং প্লেইড বাই দ্যাম, এটা যখন ভয়েস হয়ে গেল, এইবার কি করতে হবে? ওই যে নটকে আমি বাদ দিয়েছিলাম, নটটাকে বাক্যে ফিরিয়ে দিব। কোথায় দিব ভাই নট? আমরা শিখেছিলাম যে অনেকগুলো অক্সিলারি ভার্ব যদি একটা বাক্যে থাকেও, যে অনেকগুলো অক্সিলারি ভার্ব আছে, কিন্তু নটটা দিতে হয় ঠিক প্রথমটার পরে। এই যে উইলের পরেই আপনাকে নট দিতে হবে। তো আমাদের আনসারটা হবে এইটা, ভিডিও গেমস উইল নট হ্যাভ বিন বিং প্লেইড বাই দ্যাম। বিলিভ করেন এই কোশ্চেনটাই নট দিবে তিন জায়গায়, কখনো হ্যাভের পরে দিয়ে রাখবে, কখনো উইলের আগে দিয়ে রাখবে, কখনো বিনের পরে দিয়ে রাখবে। এইভাবে দিয়ে দিয়ে আপনাকে কনফিউজ করবে। কিন্তু আপনি যদি ওই ক্লাসের থিমটা মাথায় রাখেন যে নট দিতে হয় প্রথম অক্সিলারি ভার্বের পরে, আপনি কিন্তু আর কনফিউজড হবেন না, আপনার কনফিউজড হওয়ার সুযোগ থাকবে না, ঠিক আছে? তো আশা করছি বিষয়টা আপনারা মানে ধরতে পেরেছেন কি বললাম। ঠিক প্রথমটা পরে নট, ঠিক আছে? এই যে নেহা আপু, আপনি কিন্তু উইল হ্যাভ এর পরে নট দিয়েছেন। নো, এইভাবে কিন্তু লেখা যাবে না। আমি কিন্তু বলেছি প্রথম অক্সিলারি ভার্বের পরে নট, প্রথমটার পরে, দ্বিতীয়টার পরে দেওয়া যাবে না। নট যা দিব সব প্রথমটার পরে, ঠিক আছে? ভুল করা যাবে না। হ্যাঁ, আমি আরেকটা এক্সাম্পল দেখাবো এটা নিয়ে, কারণ এইটা অনেক পরীক্ষাতে আসে, এই নেগেটিভ দিয়ে অনেক সময় আসে। যেমন ধরেন আরেকটা সেন্টেন্স আসলে এরকম, হি ডিড নট ফলো ইউ, সে তোমাকে অনুসরণ করেনি। হি ডিড নট ফলো ইউ। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডিড নট আছে। ডিড নট থাকা মানে এটা পাস্টে আছে, আমরা জানি এটা পাস্টে আছে। ডিড নট থাকা মানে বাক্যটা পাস্টে আছে। তো আমি যদি এই বাক্য থেকে যদি ডিড নট তুলে দিই, তাহলে বাক্যটা এরকম হয় যে হি ফলোড ইউ।
কারণ ডিড নট আমরা জানি যে কোনো বাক্যে ডিড নট যদি আমি দেই, রিজন হচ্ছে বাক্যের ভার্বটা পাস্টে ছিল, এই জন্য আমরা ডিড দেই। যখন আমি ডিডটা তুলে দিচ্ছি, তার মানে আমার ওই ভার্বটা আবার পাস্ট হয়ে যাবে, ভার্বটা পাস্ট হয়ে যাবে। ডিড দিচ্ছি, ডিডের পরে বেস ফ্রম প্রেজেন্ট, বাট ডিডটাকে বাক্য থেকে বাদ দিয়ে দিচ্ছি, তখন কিন্তু ভার্বটা আবার কি হয়ে যাবে, মানে পাস্ট হয়ে যাবে। তো ডিড নট তুলে দেওয়ার কারণে আমার কিন্তু ফলো ভার্বটা পাস্ট ফর্ম হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখেন এটাকে যদি আমি এখন প্যাসিভ করি, আমার প্যাসিভে আমাকে লিখতে হবে ইউ ওয়ার ফলোড বাই হিম, এটা আমার আনসার লিখতে হবে। এখন আমার কাজ কি, ওই নটটা ফিরিয়ে দেয়া। তো দেখতে পাচ্ছেন যে এই বাক্যে এখন একটা অক্সিলারি ভার্ব আছে, ওয়ার একটা অক্সিলারি ভার্ব আছে, তো ওয়ারের পরে নটটা কি করবেন, যুক্ত করে দিবেন। ইউ ওয়ার নট ফলোড বাই হিম, ইউ আর নট ফলোড বাই হিম। ভাই যদি বাক্যে নেইবার থাকে, সেম ধরেন এই বাক্যটা যদি এরকমভাবে দিত, ধরেন এই বাক্যটা এইভাবে দিয়েছে যে হি নেভার ফলোড ইউ, ধরেন এই বাক্যটা দিয়েছে হি নেভার ফলোড ইউ। আপনি কি করবেন জানেন, আপনার কাজ হবে এই নেভারের কথা আপনি ভুলে যান, এই নেভারের কথা আপনি ভুলে যান, মনে করেন এই বাক্যে কোনো নেভার নাই, এই বাক্যে কোনো নেভার নাই, তাহলে বাক্যটা প্যাসিভ করলে আনসার হবে ইউ ওয়ার ফলোড বাই হিম, ইউ আর ফলোড বাই হিম। আর তারপর নেভারটা কি করবেন, এই যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের উপর লিখে দেবেন ইউ আর নেইবার ফলোড বাই হিম। আমি আশা করছি যে কোনো সেন্টেন্সে নেভার নট থাকলে সেই বাক্যটাকে প্যাসিভ করার ক্ষেত্রে আপনারা আর কনফিউজড হবেন না। ভাই দেখেন, যারা ওই যে নেভার নট কীভাবে যুক্ত করতে হয় যেই ক্লাসে ছিলেন, তাদের পক্ষেই কিন্তু এই বিষয়গুলোকে ভালো করে রিয়েলাইজ করা পসিবল কনফিডেন্টলি। হ্যাঁ, হয়তো যারা নতুন একদম তারা হয়তো পারবেন একটু খেয়াল করলে, কিন্তু ডু ডাজ ডিড কেন হয়, কেন এরকম হয়, ওই বিষয়গুলোতে কনফিউজ থাকলে কিন্তু একটু প্রবলেম হবে, ঠিক আছে। তো আশা করছি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন একদম। হ্যাঁ, আমাকে একটু জানাবেন যে আপনারা আসলে বুঝতে পারলেন কিনা। নেহাপু ভুল করেছিলেন, আপনি কি বুঝেছেন ক্লিয়ারলি? আপনাদেরকে আমি একটা ছোট অনুরোধ করব ক্লাসের ফাঁকে। আমি যদিও যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তাদেরকে যদিও আমি ইতিমধ্যে এটা আমি বলেছি আপনাদেরকে, আমি আসলে যেই কাজটা এই মুহূর্তে করছি আপনাদেরকে সময় দিচ্ছি, চলছি। তো জানেন যে আমি কোর্সটা ফ্রিতেই করছি, বাট আপনারা ট্রাস্ট করেন আমি এটাকে ফ্রি কোর্স হিসাবে একদমই, এই বিষয়টাকে ফ্রি কোর্স হিসাবে আমি একদমই এটাকে দেখি না। একে সত্যি কথা বলি, আমি এটাকে ফ্রি কোর্স হিসাবে দেখি না। এটা আমি মনে করি যে আমি কিছু বিষয় জানি, আপনাদেরকে জানানো উচিত, শেখানো উচিত, এতে করে আপনাদের হয়তো উপকার হবে। সেই জন্যই কিন্তু আপনাদেরকে আসলে এইভাবে এই কোর্সটাকে আমি এইভাবে অফার করেছি। তো আপনাদের কাছে আমি একটা ছোট রিকোয়েস্ট করব যে আমি আজকে একটা পোস্ট করেছিলাম আমার প্রোফাইল থেকে আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে অনেককে আমি বলেছিলাম যে আপনারা একটু কমেন্ট করবেন, কারণ আসলে কিছু কিছু সময় এমন হয়, আপনারা জানেন যে সমালোচনা তো অনেক দিকে আছে। হ্যাঁ, সমালোচনা আমাদের অনেক দিক থেকে আসে, কারণ অন্যের ভালোটা খুব কম মানুষ দেখতে চায়, যেটা সত্যি কথা। হ্যাঁ, অন্যের ভালো খুব কম মানুষ দেখতে চায়, এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে খুব ছোটোখাটো ব্যাপারেও আমাদের কেমনভাবে নেগলেক্ট করা হয়, এমনভাবে কিছু কথা বলা হয় যেটার কারণে আসলে আমরা মানে কষ্ট পাই আর কি। যাই হোক, তো যেই কোর্সটা আমি যদি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, এটা নিয়ে আমাকে অনেক সমালোচনা করে যে ফ্রিতে কেন এত কোর্স দিচ্ছি, কেন এত বড় একটা লম্বা কোর্স, এত বেসিক থেকে এত ডিপ থেকে আমি কেন আপনাদের শেখাতে যাচ্ছি। এটার জন্য বেশ কথা শুনতে হয়। হ্যাঁ, কথা শুনতে হয় অনেকের, কারণ আমাদের সমসাময়িক তো অনেকেই আসলে এরকমের কোর্স অফার করছে, বা অনেকেই কিন্তু আপনাদেরকে এই ধরনের কোর্সকে মানে করাতে চায়, অনেকে আছে। হ্যাঁ, অনেকে আছে করাতে চায়। তো যেটা ঘটেছে যে মানে আমি খুব বেশি কিছু না বলি, আপনাদের শুধু একটা ছোট আমি একটা দায়িত্ব দিব আপনাদের ভাই হিসাবে, যে আমি এই ভিডিওর কমেন্টে আমি আমার প্রোফাইলে একটা ভিডিওর আমি একটা পোস্টের লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে। তো আপনাদের প্রতি অনেকটু অনুরোধ থাকবে যে আপনারা মানে আমার এই ক্লাস নিয়ে আমি লিঙ্কটা দিয়ে দিলাম কমেন্টে, আপনাদের এই লিঙ্ক নিয়ে
লিঙ্কে আপনারা যদি একটু যান, আপনারা আমার মানে প্রোফাইলে একটা পোস্টে মানে যাবেন আর কি। সেখানে আমি চাই যে আপনারা আমার এই কোর্স নিয়ে আপনাদের পজিটিভ নেগেটিভ যেই চিন্তাই থাকুক, আপনাদের যেটা মনে হয় যে আমি ভালো পড়াই খারাপ পড়াই, আপনাদের ভালো লাগে বা লাগে না, বা আমি আপনাদের ফাঁকি দেই বা যাই করি, পজিটিভ নেগেটিভ যাই হোক, আমি চাইবো যে আপনারা যেটা করবেন, আপনারা অবশ্যই মন্তব্য করবেন আমাদের এই কোর্স নিয়ে। আপনাদের এই কোর্স কেমন লাগছে, আমার ক্লাস কেমন লাগছে, আমি আসলে আপনাদের শেখাতে পারছি কিনা, আপনাদের আসলে এই কোর্সটা ইফেক্টিভ হচ্ছে কিনা, বা আপনাদের যেভাবে শুরু করেছি এতে করে আপনারা আসলে আগাতে পারছেন কিনা, আপনারা একটু জানাবেন। ঠিক আছে, আপনারা একটু জানাবেন। আপনার তো রিকোয়েস্ট থাকলো যে আপনারা এই পোস্টে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের মনে যেই কথা আছে, ভাই নেগেটিভ কথা থাকলেও বলবেন, কোনো সমস্যা নেই। যদি কোনো নেগেটিভ বিষয় থাকে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার এই জায়গাতে হয়তো বা কোনো লেকিংস আছে, বা আমার হয়তো বা এই জায়গাটা আরও ডেভেলপ করা দরকার। হ্যাঁ, আমি বলেছি, সবসময় বলি যে আমার শিখতে কোনো আপত্তি নাই। হ্যাঁ, আমি পড়তে ভালোবাসি, শিখতে ভালোবাসি। যদি কখনো কোনো সমস্যা থাকে আমি শিখবো, পড়বো, যা মানে আপনাদের শিখাবো, আমার কোনো অসুবিধা নাই। আপনাদের যদি কোনো বিষয়ে খারাপও লাগে আমাকে সেটাও বলতে পারেন যে ভাই এই জিনিসটা এরকম না হয় এরকম হইলে মানে ভালো হয়, আপনারা সেটাও বলতে পারেন। ঠিক আছে, তো আপনার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এখানে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের ফিডব্যাক আমি চাই। হ্যাঁ, আপনাদের ফিডব্যাক আমি চাই। তো ঠিক আছে, এটা নিয়ে আর কথা না বলি, আমি আপনাদের একটু সাপোর্ট চাই, এটাই। আমরা চলে যাই আমাদের পরের আলোচনায়। আমরা ঠিক যেখানে ছিলাম, আমাদের নেগেটিভ থাকলে কিভাবে করতে হয়। তো এখন আমরা যে বিষয়টা শিখতে চাই সেটা হচ্ছে এই কোয়াসি প্যাসিভের কিন্তু নেগেটিভ অংশ আছে। এই যে কোয়াসি প্যাসিভ ভার্ব আছে, এই কোয়াসি প্যাসিভ ভার্বগুলো কিন্তু নেগেটিভ স্টাইলে আসতে পারে। দেখেন আমি ভাই আপনাদের প্রত্যেকটা জিনিস একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি, একদম যেই জিনিসগুলো আপনার জানলে আপনি কখনোই পরীক্ষাতে কনফিউজড হবেন না, সবগুলো বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কোয়াসি প্যাসিভ ভার্বের নেগেটিভ যখন থাকবে তখন কিভাবে করবেন। ধরেন একটা বাক্য এরকম দিয়েছে, দ্য বুক ডাজ নট রিড ওয়েল। ধরেন এই বাক্যটা দিয়েছে, আপনাকে এখানে বলছে দ্য বুক ডাজ নট রিড ওয়েল, বইটা পড়তে ভালো লাগে না। হ্যাঁ, বইটা পড়ায় ভালো না, মানে মজা না, পড়তে ভালো লাগে না। ঠিক আছে, তো এই যে সেন্টেন্সটা রয়েছে দ্য বুক ডাজ নট রিড ওয়েল, এই সেন্টেন্সটাতে মধ্যে কিন্তু নট আছে, আপনি দেখতে পাচ্ছেন নট আছে। তো ভাই ওই যে আমি আপনাকে বলেছি যে যখনই দেখবেন আপনি ডাজ নট, ডিড নট, ডু নট আছে, নট নিয়ে কোনো চিন্তা নেই, নট বাক্য থেকে বাদ দেন, তাহলে বাক্যটা হচ্ছে এমন হবে দ্য বুক রিডস ওয়েল। আমি যে নট বাক্য বাদ দিয়ে দিই তাহলে বাক্যটা কিন্তু এইভাবে হবে দ্য বুক রিডস ওয়েল। এই সেম ব্যাপারগুলো কিন্তু ইন্টারগেটিভে কাজে লাগবে। ইন্টারগেটিভের ভয়েসের আমি আজকে একটা কোনো এক স্যারের আমি ভিডিও দেখলাম, অনেক রুল পড়িয়েছে ইন্টারগেটিভের। এত রুল মাথায় রাখা পসিবল না। হ্যাঁ, রুল পসিবল না। আপনাদের ইন্টারগেটিভে যখন আমি করাবো দেখবেন কয়েকটা মাত্র সিম্পল ব্যাপার ইন্টারগেটিভের আপনাদের সব বয়স শেষ হয়ে যাবে, খুব সিম্পলি হয়ে যাবে। এখন যা পড়াচ্ছি তাই পড়াবো। হ্যাঁ, দেখবেন ব্যতিক্রম কিছু নাই। তো এই যে ডাজ নট বাক্য যে বাদ দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু সিম্পলি এরকমই হবে দ্য বুক রিডস ওয়েল। এটা আমি ইন্টারগেটিভে আমাদেরকে এইভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন, তাহলে এইটার যদি আমরা ভয়েস করি, ভয়েসটা হচ্ছে এরকম হবে দ্য বুক ইজ রিড ওয়েল। আমি যদি এই বাক্যটার ভয়েস করি তো এইটা হবে। এখন ওই যে নট আমাকে যুক্ত করে দিতে হবে, তো নটটা কোথায় দিব? এই যে বাক্যে যে অক্সিলারি ভার্ব আছে তারপরে দিব। তাহলে আমাদের আনসারটা হচ্ছে দ্য বুক ইজ নট রিড ওয়েল। সিম্পল, হ্যাঁ, একদম সহজ। দ্য বুক ইজ নট রিড ওয়েল। অনেকেই সঠিক উত্তর লিখেছেন, শেফা আপু পেরেছেন, হুমায়ুন ভাই পেরেছেন, হৃদয় ভাই, খুব ভালো লাগছে ভাই, আপনারা ধরতে পেরেছেন আগে দ্য বুক ইজ নট রিড ওয়েল। তো এইভাবে যদি আপনার নট থাকে, আপনি নটের চিন্তা বাদ দিয়ে আপনি বাক্যটা আগে প্যাসিভ করবেন, তারপর নটটা কি করবেন, ঠিক যেখানে প্রয়োজন আমাদের দেয়া দরকার আপনারা সেইভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, তো নেগেটিভ আসলে এইভাবে। এই বাক্যটা যদি আপনাদের ওই যে হোয়েন দিয়ে যুক্ত করতে পারি, হোয়েন দিয়ে যদি করি তখন লিখতে হবে এইভাবে, যে হোয়েন দিয়ে লিখতে হবে দ্য বুক ইজ নট ওয়েল হোয়েন ইট ইজ রিড। হ্যাঁ, মানে ভালো না, বইটা পড়ায় ভালো না, ওই নাটা আগে বলে ফেলতে হবে দ্য বুক ইজ নট ওয়েল, বইটা ভালো না হোয়েন ইট ইজ রিড, যখন এটা পড়া হয়। নটটা তখন আগের অংশে থাকবে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন, নটটা আগের অংশে থাকবে হোয়েন দিয়ে যদি আপনি করেন দ্য বুক ইজ নট ওয়েল হোয়েন ইট ইজ রিড। আমি আশা করছি কোয়াসি প্যাসিভ থেকে যে ধরনের কোশ্চেন আসবে আপনারা এই কোশ্চেনগুলো নিয়ে আর কনফিউজড হবেন না, বিষয়গুলো একটু চর্চা করলে হয়ে যাবে।
তো কোয়াসি প্যাসিভের আলোচনা এই পর্যন্তই থাকবে। কোয়াসি প্যাসিভের আর আমাদের এর চেয়ে অন্য কিছু নিয়ে আর তেমন কোশ্চেন আসার সম্ভাবনা নাই, আমরা এই পর্যন্ত রাখলাম। আমরা এরপরে চলে যাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল। আমাদের নেক্সট রুল হচ্ছে আমরা কথা বলবো প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি থাকবে, এটা একটু মনে রাখতে হবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। এবং আপনাদের বলেছিলাম যে যখন কোনো ভার্বের আগে ভার্ব প্লাস যখন আইএনজি ভার্ব থাকে, কিন্তু এটার সামনে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, মানে এটার সামনে মানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না ভাই। এই যে আমি রেড করে দিচ্ছি, লাল রং করে দিচ্ছি, লাল রং করে দিচ্ছি মানে অক্সিলারি, এই আইএনজির আগে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। তো যখন এটার আগে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন এটাকে বলতে হবে আমাদের নন ফাইনাইট ভার্ব। আমরা রাইট ফর্ম অফ ভার্বে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মানে ডিফারেন্সটা কী হবে সেটা আমরা পড়েছি। তারপরে আপনাদের বলে দিচ্ছি যে যখন আইএনজি থাকে না, সরি, যখন আইএনজি থাকে কিন্তু সামনে কোনোই হেল্পিং ভার্ব থাকে না, তখন আমরা এটাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। তবে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা জিরান্টও হতে পারে, আমরা সেটা নিয়ে সামনে কথা বলবো, কখন জিরান্ট হয়, কখন পার্টিসিপল হয়, এগুলো নিয়ে ডিটেল আমরা কথা বলবো। বাট আপাতত আপনারা ভয়েসে মনে রাখবেন যে যখন আমরা দেখব যে কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি আছে এবং তার আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, তখন আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল একটা সেন্টেন্স কেমন হয়, আপনাদের যদি আমি একটা সেন্টেন্স লিখে দেখাই তাহলে হয়তো বার একটু ক্লিয়ার হবেন আপনারা। ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম যে উই নোটিসড দ্য গার্ল ওপেনিং দ্য গেট, যে আমরা মেয়েটাকে দেখলাম গেটটা খুলে দিতে, মেয়েটা গেটটা খুলে দিয়েছে, আমরা এটা দেখলাম। উই নোটিস দ্য গার্ল ওপেনিং দ্য গেট। তো এই সেন্টেন্সে খেয়াল করলে দেখবেন আপনারা, এটা হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট, উইটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, যে নোটিস আছে এটা হচ্ছে আমাদের এখানকার ভার্ব, দ্য গার্ল হচ্ছে আমাদের এই বাক্যের অবজেক্ট, এবং ওপেনিং দ্য গেট যে অংশটা রয়েছে এইটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এখানে ওপেনিং এ ভার্বের সাথে আইএনজি আছে, কিন্তু এইটার আগে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, এই অংশটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। ভাই মনে রাখবেন যে প্রেজেন্ট পার্টিসিপলের আসলে বাক্যে কোনো কাজ নাই, এটার কোনো কিছু করা লাগবে না, এটা শুধুমাত্র বাক্যে বসে থাকবে। আপনি শুধু এই অংশটার ভয়েস করবেন। যেমন উই নোটিস দ্য গার্ল, যদি এটার আমরা প্যাসিভ করি আমাদের লিখতে হবে দ্য গার্ল ওয়াজ নোটিসড বাই আস। খেয়াল করবেন যে আমি কি করেছি এখানে, আমি শুধুমাত্র উই নোটিসড দ্য গার্ল এই অংশটার প্যাসিভ করেছি, দ্য গার্ল ওয়াজ নোটিসড বাই আস, আমরা এটাকে প্যাসিভ করেছি। এবার এই যে ওপেনিং দ্য গেট আছে না ভাই, এটাকে কি করব জানেন, এটাকে আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু এটাকে এই যে এখানে ভার্ব 3 আছে যে নোটিসড, এই ভার্ব 3 পরে আমরা এটাকে লিখে রাখবো। খেয়াল করবেন আমরা শুধু ভার্ব 3 পরে এটাকে বসিয়ে দেব, আমরা লিখব যে ওপেনিং দ্য গেট। দ্য গার্ল ওয়াজ নোটিসড ওপেনিং দ্য গেট বাই আস। দ্য গার্ল ওয়াজ নোটিসড ওপেনিং দ্য গেট বাই আস। অর্থাৎ যখন কোনো সেন্টেন্স আপনি দেখবেন এরকম প্রেজেন্ট পার্টিসিপল আছে, কিছুই করতে হবে না, ওইটার কোনো কাজই নাই, শুধুমাত্র ভার্ব 3 পরে আপনারা কি করবেন, ওই ওপেনিং দ্য গেট অংশটা আপনারা লিখে দিবেন। ঠিক আছে, একদম সহজ। কিন্তু আপনারা বলেন তো এই যে অংশটা বুঝেছেন কিনা ভাই, এটা অনেকের কাছে অনেক কমপ্লিকেটেড মনে হয়। হ্যাঁ, অনেকেই অনেক প্রশ্ন করে যে স্যার এখানে তো আইএনজি আছে, বিং কেন হলো না? ভাই বিং তো হবেই না, কারণ এই যে ওপেনিং যেটা, এটা তো বাক্যের ভার্বই না, এটা পার্টিসিপল মানে এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কখনো ভয়েস হয় না। ওপেনিং দ্য গেট একটা অ্যাডজেক্টিভের কাজ করছে এখানে, ওইটার কোনো ভয়েস হবে না। ভয়েস হবে আমার সেন্টেন্সের যে ভার্ব আছে সেই ভার্বের কি হবে, ভয়েস হবে। এই জন্য দ্য গার্ল ওয়াজ নোটিসড, এখানে দেখেন আপনি, আমি কিন্তু এখানে একটা বি ভার্ব ওয়াজ দিয়েছি এবং তারপর কিন্তু ভার্ব 3 দিয়েছি। তো আমি বি ভার্ব প্লাস ভার্ব 3 দিয়েছি, তো বাক্যটা প্যাসিভ হয়ে গেছে। আর এখানে ওপেনিংকে নিয়ে আমার কোনো কাহিনী করা দরকার নাই। অনেকেই কোশ্চেন করে স্যার ওপেনিংয়ে তো আইএনজি আছে, বিং কোথায় গেল? ভাই আমি তো ওপেন ভার্বের প্যাসিভই করতেছি না, আমি ওইটার আইএনজি কেন দিতে যাব, বিং কেন দিতে যাব? দরকার নাই। ঠিক আছে, শুধু শুরুর অংশটার ভয়েস হবে আর ওপেনিংটাকে ঠিক জায়গা মতো ভার্ব 3 পরের অংশটাতে আপনি বসিয়ে দিবেন, তাহলে আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আশা করছি ক্লিয়ার হয়েছেন। এটা গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে আমি চলে যাব ফুল ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি ভাই, এটা একটু বুঝাই।
প্রথম কথা হচ্ছে ইনফিনিটিভ, আগেও বলেছি রাইট ফর্ম ভার্ব এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। ইনফিনিটিভ কি আমি বলেছি, যখন 2 প্লাস ভার্ব 1 থাকে, যখন 2 প্লাস ভার্ব 1 থাকে, অর্থাৎ যখন 2 এর পরে কোনো ভার্বের বেস ফর্ম লেখা হয়, যখন 2 এর পরে কোনো ভার্বের বেস ফর্ম লেখা হয় তখন এটাকে বলা হয় ফুল ইনফিনিটিভ, এটাকে বলা হয় ফুল ইনফিনিটিভ। ঠিক আছে। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে এই 2টা আছে, এই 2টা আছে, কিন্তু এই 2টা না হিডেন থাকে, ওই 2টা ওখানে লেখা হয় না ভাই, এই 2টা ওখানে লেখা হয় না। 2টা ওখানে আছে, ফিল করা যায় যে হ্যাঁ এখানে 2 আছে, কিন্তু 2টা লেখা হয় না। এই যে যখন 2টা লেখা হয় না তখন এই অংশটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, এটা একটু মনে রাখতে হবে। তখন এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। কিছু কিছু জায়গায় আমরা চাইলেও 2টা লিখতে পারি না। আপনাদের মনে আছে নিশ্চয়ই, লেটের পরে লেখা যায় না বলেছিলাম, লেটের পরে 2 দেয়া যায় না আপনাদের বলেছিলাম। আমি একটা এক্সাম্পল দেখাই। ধরেন আমি যদি বলি যে I ordered him to follow my instructions strictly। আচ্ছা, বাক্যটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি এত বড় বাক্য না লিখি, ছোট করে লিখি, কারণ বড় বাক্য অনেকের ক্ষেত্রে আবার অনেক কনফিউশন তৈরি করতে পারে। I ordered him to follow my instructions, এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যটাতে আপনি খেয়াল করেন যে 2 প্লাস এখানে ভার্ব 1 আছে, যেহেতু 2 প্লাস ভার্ব 1 আছে এটা হচ্ছে আমাদের ফুল ইনফিনিটিভ। এখন আবার আমি যদি একটা বাক্য লিখি যে he lets me take book, he lets me take book, এই অংশটাতে কিন্তু আসলে এরকম না, এই অংশটা লেখা উচিত ছিল এরকম ভাবে he lets me to take book, he lets me to take books, এইটা লেখা উচিত ছিল, এখানে একটা 2 লেখা উচিত ছিল, কিন্তু এই যে এখানে লেট আছে, এই লেট থাকার কারণে এখানে 2টা দেয়া যাবে না, কারণ লেট একটা আমরা রাইট ফর্ম ভার্বে শিখেছি যে লেট যখন কোনো জায়গায় থাকে, এই লেটের ঠিক পরে যে ভার্বটা বসে ওই ভার্বের সময় 2টা লেখা যায় না। এই 2টা মনে মনে আছে, এই টেকের এখানে যে 2 আছে, এই 2টা মনে মনে আছে, কিন্তু এই 2টা ভাই লেখা যাবে না। যখন 2টা লেখা যাবে না তখন এই যে টেক যে ভার্বটা আছে, এই টেক ভার্বটাকে আমাদের বলতে হবে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে খালি, বেয়ার ফুট মানে খালি পা, মনে রাখবেন বেয়ার ফুট মানে হচ্ছে খালি পা। 2 নাই মানে 2 খালি, হ্যাঁ এখানে 2 নাই, তো 2 থাকলে ফুল ইনফিনিটিভ, 2 না থাকলে বেয়ার ইনফিনিটিভ। তো এই দুই ক্ষেত্রে আমরা ভয়েস কিভাবে করব, একটু আগে আমাকে ওই যে আপু কোশ্চেন করেছিলেন, ওই যে হি মেড মি ওয়ার্ক, একটা কোশ্চেন করেছিলেন আপু, আপনি এখানে একটু বুঝে নিন, ওখানে ওই যে ওয়ার্কটা ওইটা বেয়ার ইনফিনিটিভ ছিল, ঠিক আছে, ওই ওয়ার্কটা ওখানে বেয়ার ইনফিনিটিভ ছিল। আমরা এখানে ওই রুলটা শিখছি যে এইটার আনসারটা কিভাবে লিখতে হয়। তো এখানে যেটা আমাদের খেয়াল করতে হবে যে এটার আমরা আনসার করব কিভাবে। দেখেন এই অংশটার আনসার লেখার ক্ষেত্রে আমাদের আসলে কোনো কিছু নাই, আমরা প্রেজেন্ট পার্টিসিপলে কি করেছিলাম যে আইএনজি থেকে পুরো অংশটা শুধুমাত্র একটা জায়গায় বসিয়ে দিয়েছিলাম না, এখানে সেম আমরা শুধু এই শুরুর অংশটার ভয়েস করব। I ordered him, এখানে I সাবজেক্ট, অর্ডার অবজেক্ট, সরি ভার্ব, আর হিম হচ্ছে অবজেক্ট, শুধু এই অংশটার ভয়েস করব। আনসার হবে he was ordered by me। দেখেন প্রথম অংশটার ভয়েস করলাম, he was ordered by me। আর এই যে to follow my instructions আছে না, এই অংশটা কি করব, এই যে ভার্ব 3 আছে, এই ভার্ব 3 এর পরে আগের মতোই বসিয়ে দিব। আমরা লিখব যে he was ordered to follow my instructions by me, he was ordered to follow my instructions by me। একদম সহজ, ঠিক আছে, বড় সেন্টেন্স দেখে ভয় পাওয়ার কিছু নাই। ওই 2 থেকে বাকি অংশটা শুধুমাত্র ভার্ব 3 এর পরে আমরা বসিয়ে দিলে আমাদের আনসারটা হয়ে যাবে। আর এখানে কি করব, এখানে দেখেন এখানে আমাদের আনসার লিখতে হবে এইভাবে যে I am late to take books by him। একটু খেয়াল করবেন, I am late to take books by him, লেটের 3টা ফর্ম সেম, এজন্য লেটই লিখেছি, I am late to take books by him। এখানে একটা ছোট কথা বাকি রয়ে গেল, এই কথাটা আমি আপনাদের বলছি, বাট আরেকটা সেন্টেন্স আপনাদের একটু দেখাই তারপর আমি বলছি।
ধরুন বলা আছে she helped me cook foods, এই সেন্টেন্সটা দিয়েছে। তো এখানেও দেখেন এই কুকটা এটাও বেয়ার ইনফিনিটিভ, কুক ফুডস এই অংশটা বেয়ার ইনফিনিটিভ। তো এতটুকুর ভয়েস হবে না, আমি শুধু প্রথম অংশটুকুর ভয়েস করব। she helped me, আমাকে লিখতে হবে I was helped by her, I was helped by her। আর এই যে কুকস ফুড, এখানে যে টুটা আছে, এখানে যে টুটা মনে মনে আছে কুকের আগে, এই টুটা আমি লিখে দেবো। এখানে টুটা আমাকে লিখতে হবে, কুক ফুডস লিখতে হবে I was helped to cook foods by him। অনেকে কোশ্চেন করতে পারেন স্যার টুটা এখানে লিখছি কেন? এই টুটা লেখার নিয়ম হচ্ছে ভাই, এখানে একটা ভার্ব আছে, এরপর এখানে আরেকটা ভার্ব আছে, এখানে হেল্প আছে, এখানে আরেকটা ভার্ব আছে, দুইটা ভার্ব পাশাপাশি বসানো যায় না। এই কারণে আমরা কি করছি, এই টুটা এখানে লিখে দিচ্ছি, টুটা আমরা লিখে দিচ্ছি। কিন্তু এই লেটের ক্ষেত্রে খেয়াল রাখবেন, এই লেট হচ্ছে ব্যতিক্রম। এই লেটের ক্ষেত্রে আপনি বাক্যটা অ্যাক্টিভ লেখেন আর প্যাসিভ লেখেন, এটা ব্যতিক্রম কিন্তু বলে, শুধু লেটটাই এইরকম মনে রাখবেন। লেটের ক্ষেত্রে কখনোই এখানে টু লেখা যাবে না, লেটের পরে সবসময় বেয়ার ইনফিনিটিভ হয়। আই এম লেট টেক বুকস বাই হিম, এই একটা সেন্টেন্স ব্যতিক্রম, মনে রাখবেন। লেটের পরে কখনোই টু ব্যবহার করা যাবে না, লেট প্যাসিভে থাকুক অ্যাক্টিভে থাকুক ওখানে টুটা হবে না, এটা ব্যতিক্রম। আপনাদেরকে এই পার্থক্যটা বোঝানোর জন্য লিখলাম আমি সেন্টেন্সটা, যে লেটের ক্ষেত্রে টু লেখার প্রয়োজন নাই। এছাড়া যতগুলো ভার্ব আসবে বেয়ার ইনফিনিটিভে, প্রত্যেকটার আগে আপনাদেরকে এইভাবে টু ব্যবহার করতে হবে, এরকমভাবে আপনারা টু ব্যবহার করবেন, ঠিক আছে? লেটের ক্ষেত্রে টু ব্যবহার করা যাবে না, লেটের ক্ষেত্রে টু ব্যবহার করা যাবে না। আপনারা বলেন তো একদম বুঝতে পারলেন কিনা বিষয়গুলো? লেটের ক্ষেত্রে টু ব্যবহার করা যাবে না, এছাড়া যত ভার্ব আসবে সব ক্ষেত্রে আপনারা এরকম ভাবে টু ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার বলেছেন হৃদয় ভাই, নাহিদ ভাই বলেছেন ক্লিয়ার। তো এই ধরনের সেন্টেন্স কিন্তু পরীক্ষা আসে ভাই, কনফিউজড করে দেয় একদম, হ্যাঁ কনফিউজড হয়ে যাই আমরা। তো এইটা একটু খেয়াল রাখবেন, আশা করছি আপনাদের এটা মনে থাকবে। তো এই অংশটা হয়ে গেল। এরপর আমরা আরেকটা বিষয় চলে যাব, use of prepositions in passive voice, use of prepositions in passive voice। দেখেন আমরা যতগুলো প্যাসিভ ভয়েস করেছি, প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে কিন্তু আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করেছি। প্রত্যেকবারই আমরা লিখেছি বাই হিম, বাই মি, বাই হার, বাই দ্যাম, হ্যাঁ বাই ব্যবহার করেছি। তো কিছু কিছু সময় দেখা যায় যে এই বাইটা বাই ব্যবহার না করে ওখানে অন্য কিছু প্রিপোজিশন ব্যবহার করতে হয়, ওখানে বাই ব্যবহার করা যায় না। এখন এইটার রিজনটা কি, শুধু এই অংশটুকু আজকে বলে শেষ করব যে রিজনটা কি, আমরা কিভাবে ব্যবহার করবো এটা নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। নাজিন আপার 2টা মিনিট। হ্যাঁ দেখেন বাই কখন বসে, বাইটা বসে যে যখন কেউ কাজটা করছে সেই বিষয়টা বোঝানোর জন্য কিন্তু আমরা বাই ব্যবহার করি, যে কাজটা কার দ্বারা মানে হচ্ছে, কাজটা কে করছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বাক্যে কি করি, আমরা কিন্তু বাই ব্যবহার করি, ঠিক আছে? আমরা কাজটা কে করছে এটা বোঝানোর জন্য। এখন কিছু কিছু সময় যখন আপনি প্যাসিভ করে ফেলবেন, দেখবেন বাইয়ের পরে এমন একটা ওয়ার্ড আসছে যে সে আসলে কোনো কাজ করতে পারে না, ওই সাবজেক্টের পক্ষে কাজ করা পসিবল না। প্রিপোজিশন বাই তার আগেই ব্যবহার করা যাবে যে অ্যাক্টিভলি কোনো কাজ করতে পারে, যেমন আই ওয়াজ টট বাই মাই টিচার, অর্থাৎ আমার টিচার আমাকে পড়ান। হ্যাঁ, আমার টিচারের দ্বারা আমাকে পড়ানো পসিবল, এই জন্য আমি টিচার আগে বাই দ্য টিচার লিখতে পারছি। কিন্তু কিছু সেন্টেন্সে দেখা যায় যে ওই বাইয়ের পরে এমন একটা অবজেক্ট আসছে যে অবজেক্টটা আসলে কোনো কাজ করতে পারে না। তো যেহেতু কাজ করতে পারে না
তার আগে বাই ব্যবহার করা যাবে না, কারণ প্রিপোজিশন বাই ব্যবহার করার রুলই হচ্ছে যে কর্তা সাবজেক্ট যে কাজ করে তার আগে বাই ব্যবহার করতে হবে। তো যেহেতু সে কাজ করে না, তার আগে বাই ব্যবহার করার সুযোগ নাই, এই কারণে আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করতে পারি না অনেক সেন্টেন্সে। তো বাই কেন ব্যবহার করা যায় না, আশা করি বিষয়টা আপনারা মাথায় নিতে পেরেছেন। আগামী ক্লাসে এগুলোর এক্সাম্পল যখন আমি দিব, এক্সাম্পল দেখার পরে আপনাদের আরও বিষয়টা ক্লিয়ার হবে, আর কখন কোন প্রিপোজিশন ব্যবহার করতে হবে এগুলো আমি বলে দিব। আমি মূলত বিগত বিভিন্ন সময় যে প্রিপোজিশনগুলো বেশি এসেছে পরীক্ষাতে, আমি সেগুলোর একটা লিস্ট আপনাদের দিয়ে দিব, কিন্তু ওখানে আসলে যে প্রিপোজিশন বসবে এইটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে হচ্ছে আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টপিকটা আছে তার উপরে। অনেক ভার্বের পর অনেক প্রিপোজিশন চাইলেও ব্যবহার করা যায় না। তো আজকে থাক, আজকে আমরা আর সময় না নেই, বিষয়টা নিয়ে যেহেতু বেশ মানে কথা বলতেই হবে, আজকে বললেও আগামী দিন আবার এই কথাগুলো বলতে হবে। তো আজকে আর না বলি, আগামী ক্লাসে ইনশাল্লাহ এখান থেকে আলোচনা শুরু করব। সেই দিনে নাহিদ বা এক্সাম্পল দেখাবো এবং ওই দিন প্র্যাকটিসও করাবো যে আসলে প্রিপোজিশন কেন মানে কখন কোনটা ব্যবহার করতে হয়, কিভাবে করতে হয়, বিষয়গুলো আপনাদেরকে তখন ক্লিয়ার করে দেব। ঠিক আছে? সুবর্ণ ভাই, আমাদের ক্লাসগুলো ভাই অল টাইম থাকবে না গ্রুপে। হ্যাঁ, আমাদের যেহেতু এটা একদম ফ্রি কোর্স হিসেবে আমরা দিচ্ছি, আপনারা সবগুলো ক্লাস সব সময় পাবেন না, আপনারা ক্লাসগুলো দেখে ফেলবেন। আমাদের 15 দিনের মতো করে একটা ক্লাস হয়তো বা গ্রুপে থাকবে, এরপর হয়তো বা ক্লাসগুলো সরে যাবে। আপনারা ক্লাসগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দেখে ফেলবেন। হ্যাঁ, আপনারা দেখে ফেলবেন, আপনারা বেশি সময় নেবেন না। আমাদের আসলে কিছু নীতির কারণে আমাদেরকে এটা করতে হচ্ছে, কিছু ব্যাপার আছে, বাট সামনে চেষ্টা করব যে এগুলো যেন অল টাইম অ্যাভেলেবেল থাকে, এরকম কিছু করার জন্য এটা হবে। হ্যাঁ, বাট আপাতত পারছি না, কিছু রিজন আছে। হ্যাঁ, এটা হচ্ছে মূল ব্যাপার। আর আপনাদেরকে আমি একটা পোস্টে কমেন্ট করতে বলেছিলাম, আপনারা অবশ্যই সেই পোস্টটাতে কমেন্ট করবেন, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল। আমি সেই পোস্টের হচ্ছে যে আপনাদের লিঙ্কটা আমি আবার এখানে দিয়ে দিচ্ছি। তবে একটা বিষয় বলে রাখি ভাই, ওইটাকে বারবার ফ্রি কোর্স বলার দরকার নাই। আমি কিন্তু আসলে ওইটাকে আপনাদের ফ্রি কোর্স হিসাবে দিচ্ছি না, যদিও আপনারা মনে করছেন যে ফ্রি কোর্স, কিন্তু আসলে কিন্তু আমি ফ্রি কোর্স হিসাবে দিচ্ছি না এটা। হ্যাঁ, এটা আপনাদের প্রতি আমার গিফট, পেইড কোর্সের মতোই। আমি কোনো এখানে ফাঁকি ঝুঁকি দিচ্ছি না। আমার পেইড কোর্স আমি এইভাবেই পড়াবো যদি ভবিষ্যতে কখনো পেইড কোর্স স্টার্ট করি। হ্যাঁ, কোনো ফাঁকি ঝুঁকি চলবে না আমার কাছে। আমি শিখিয়ে ছাড়বো এবং আপনাকে এমন একটা লেভেলে নেব যেন আপনি পরীক্ষাতে অবশ্যই ভালো করেন। ঠিক আছে? তো আপনারা কমেন্ট করার সময় ফ্রি কোর্স বলার দরকার নাই, এটা অনেকের কাছে হয়তো নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। হ্যাঁ, ফ্রি কোর্স বলার দরকার নাই, বাট আমি আপনাদের কাছে একটা ফিডব্যাক চাই। হ্যাঁ, থ্যাংক ইউ, একটু কষ্ট করবেন আমার জন্য, কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, সরি। হ্যাঁ, তো ভালো থাকবেন ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসে কথা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকেন, প্র্যাকটিস করেন। যে রুলগুলো আজকে করিয়ে ফেললাম, প্র্যাকটিস শিট দেয়াই আছে গত শিটের, ওগুলো থেকে একদম এগুলো সলভ করে ফেলেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার কথা হবে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, মঙ্গল কামনা করছি। আজকের মতো গুড বাই, গুড নাইট।